20তম গ্রেডে যারা চাকরিতে জয়েন করে, আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে তাদের পরিবারের অবস্থা, বাচ্চাদের ঠিক মতো লেখাপড়া করাতে পারছে না। দ্রব্যমূল্য বারবার বৃদ্ধি পেয়েছে। আমরা 6 সদস্য পরিবার নিয়ে আজকে হিমশিম খাচ্ছি। আমাদের যাদের বাড়তি আয় নাই তারা হারে হারে টের পাচ্ছি সরকারি চাকরি কাকে বলে, কত প্রকার কি কি। যাদের বাড়তি আয় করার কোন সুযোগ আছে তারা আমাদের ডাকে সাড়া দেন না। আর আমরা যারা বাড়তি আয়ের দিকে না তাকিয়ে সরল সহজ এবং হালাল রুজির দিকে আছি, আমরা বর্তমান বাজার মূল্যে একেবারে কোণঠাসা হয়ে আমরা দেবে যাচ্ছি। যে কথা বলছি সেটা হলো, আমাদের বেতনের সাথে যদি আমাদের জীবিকার সমন্বয় না ঘটে, এর চেয়ে বড় বিড়ম্বনা আর নাই। আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমাদের যাদের বাড়তি আয় নাই তারা হারে হারে টের পাচ্ছি সরকারি চাকরি কাকে বলে, কত প্রকার কি। যাদের বাড়তি আয় করার কোন সুযোগ আছে তারা আমাদের ডাকে সাড়া দেন না। আর আমরা যারা বাড়তি আয়ের দিকে না তাকিয়ে সরল সহজ এবং হালাল রুজির দিকে আছি, আমরা বর্তমান বাজার মূল্যে একেবারে কোণঠাসা হয়ে আমরা দেবে যাচ্ছি। একজন সরকারি কর্মচারী যখন ঋণের জালে জর্জরিত, যখন তার বাচ্চার বেতন দিতে পারে না, যখন তার বাচ্চার ভবিষ্যতের জন্য কোনো কিছু তৈরি করতে পারে না, এরকম সরকারি কর্মচারী আত্মহননের পথ বেছে নিবে, এটাই স্বাভাবিক। তো আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একটাই দাবি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু উনি নিজের সমাধান করেন, কিন্তু আমাদের বিষয়টা উনি তুলে দেখছেন না আমাদের কি সমস্যা। যেখানে 10 ধাপে বেতনের পার্থক্য 62,500 টাকা, আর আমাদের হলো 4,250 টাকা, অর্থাৎ এভারেজে 400 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 300 টাকা তার 15 বছরের বেতন বৃদ্ধি হয়। আমরা এখান থেকে মুক্তি চাই। আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টা খতিয়ে দেখবেন এবং আমাদের বর্তমানের এই দুর্বিষহ জীবন থেকে আমাদের মুক্ত করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। 20তম গ্রেডে যারা চাকরিতে জয়েন করে, আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে তাদের পরিবারের অবস্থা, বাচ্চাদের ঠিক মতো লেখাপড়া করাতে পারছে না, ঠিক মতো বাসার বাজার করতে পারছে না, ভালো কাপড় পরিধান করতে পারতেছে না, সব দিক মিলে যদি বলেন যে আমরা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত যদি সমাজ বলেন, সেটা হলো চাকরিজীবী সমাজ। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা সবচেয়ে অবহেলিত। এখন 11 থেকে 20 গ্রেডের এই চাকরিজীবীদের অধিকার আদায় ফোরাম দীর্ঘদিন থেকে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, শুধুমাত্র কর্মচারীদের অধিকারটুকু আদায় করার জন্য। আমি আশা করব আমরা যারা জেলা, উপজেলা, বিভাগ এবং মহানগর পর্যায়ে যারা নেতৃস্থায়ী আছি, আমরা আমাদের এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদকে আমাদের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব, যাতে আমাদের আগামী দিনগুলোতে আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, এবং আমাদের ঐক্যবদ্ধ থাকলে আমাদের দাবিগুলো সহজে আদায় হবে। আপনারা জানেন, বেতন বৈষম্য এমন প্রকট আকারে ধারণ করছে যে আমরা যারা 20তম গ্রেডে যারা চাকরিতে জয়েন করে, আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে তাদের পরিবারের অবস্থা, বাচ্চাদের ঠিক মতো লেখাপড়া করাতে পারছে না, ঠিক মতো বাসার বাজার করতে পারছে না, ভালো কাপড় পরিধান করতে পারতেছে না, সব দিক মিলে যদি বলেন যে আমরা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত যদি সমাজ বলেন, সেটা হলো চাকরিজীবী সমাজ। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা সবচেয়ে অবহেলিত। আমি আহ্বান জানাবো সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো বঙ্গবন্ধু কন্যা, আপনি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার উচিত এই কর্মচারীদের দিকে আপনার নজর দেওয়া। আমি আশা করবো এখানে NSI, DGFI, CTSB সহ সরকারের উচ্চ মহলের গোয়েন্দা সংস্থার লোকরা এখানে উপস্থিত আছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দেখেন আমরা কত কষ্টে আছি, আপনারা সেটা তুলে ধরেন। আপনারা জানেন যে আমরা সরকারের কর্মচারী, আমরা সরকারের সহায়ক, আমরা সরকারের বিরোধী নয়। এই জিনিসটা স্পষ্ট করতে হবে যে আমরা সরকার বিরোধী নয়, আমরা সরকারের সহায়ক। আমাদের অবস্থান থেকে আমাদেরকে ধৈর্য ধারণ করার যেটুকু ক্ষমতা, সেটার বাদ যদি ভেঙে যায়, তাহলে শুধু বাংলাদেশের এই 18 লক্ষ কর্মচারী কিন্তু ঘরে বসে থাকবে না। সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি 15 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের জায়গা দিয়ে, ঘর বাড়ি করে দিয়ে, তাদের খাবার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দিতে পারেন, আপনি কেন, যারা আপনার সরকারকে সহযোগিতা করে, যারা আপনার সরকারের সবসময় সহায়ক হিসেবে কাজ করে, তাদেরকে কেন পারবেন না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি সেই কষ্ট রাখতে চাই। স্বাধীনতার মাসে এসে আজকে 53 বছরে এখানে দাঁড়িয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এখন কেন বেতন বৈষম্য নিয়ে আমরা দাঁড়াতে হবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার নেত্রী,
আপনি মহানবী, আপনি বাংলাদেশের সবকিছু বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশে কোন ধরনের সব ইয়েগুলো শুধু মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে সমাধান হয়েছে। আমরা আশা করবো মাননীয় নেত্রী আপনার নেতৃত্বে, আপনার মুখের পানিতে আমাদের এই 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সমস্যার সমাধান হবে। মাননীয় নেত্রী, এই স্বাধীনতার মাসে আমরা আশা করবো মাননীয় নেত্রী এই স্বাধীনতার মাসে নবম পে স্কেল ঘোষণা করবেন এবং আমাদের এই কর্মচারীদেরকে আপনি বাঁচাবেন। মাননীয় নেত্রী, আমাদের সন্তানদের বাঁচাবেন, আমাদের সন্তানদের চিকিৎসা যাতে দিতে পারি, আমাদের সন্তানদের যাতে শিক্ষায় শিক্ষিত করতে পারি, সেই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী আপনি খেয়াল রাখবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনগুলোতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক যে কর্মসূচিগুলো দেওয়া হবে আমরা সকলে অংশগ্রহণ করে আমরা সেই কর্মসূচিগুলোকে শক্তিশালী করব এবং প্রোগ্রামগুলোকে সফল করব, সেই আশা এবং প্রত্যাশা রেখে কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী বাজেট বক্তৃতায় প্রণোদনার ঘোষণার বিষয়টি 5% প্রণোদনার বিষয়টি একটা দুঃসময়ে, রাষ্ট্রের দুঃসময়ে প্রণোদনা ঘোষণা করা হয়। আমরা আপনি দেখেছেন দ্রব্যমূল্য বারবার বৃদ্ধি পেয়েছে। আমরা 6 সদস্য পরিবার নিয়ে আজকে হিমশিম খাচ্ছি। সর্বনিম্ন 8,200 টাকা দামের এই কর্মচারীরা আজকে কোনো অবস্থাতে তারা তাদের সংসার পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আপনি 2015 সালের বেতন কমিশনে 78,000 আর সর্বনিম্ন 8,200, যেখানে 77,000 টাকার ব্যবধান। আমরা আপনাকে বারবার আপনার দৃষ্টিগোচরে নেওয়ার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন এই যে 11 থেকে 20 গ্রেড পর্যন্ত কর্মচারীদের যে অবস্থা, দ্রব্যমূল্য বাজার, আজকে যিনি 78,000 টাকা বেতন সবকিছু মিলিয়ে তারা 1 লক্ষ টাকারও উপরে বেতন গ্রহণ করে, তাদের যে বাজার আমাদেরও সেই বাজার। এই বাজারে আমরা কমন ভাবে দ্রব্যমূল্য এবং কমন ভাবে দ্রব্য সামগ্রী আমরা আমাদের সংসারের জন্য ক্রয় করে থাকি। আপনাকে আমরা বারবার অনুরোধ করেছি, আপনার বাবা এক সময় এই শ্রেণী বৈষম্য অবসানের নেতৃত্ব দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব হারিয়ে জেলবরণ পর্যন্ত করেছিল। আপনি আশা করি সেই বিষয়টি আপনার স্মরণে আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে 5% প্রণোদনের কথা ভাবছেন, আজকে শ্রেণী বৈষম্য কিভাবে গুছাবেন? আমরা আপনাকে বিনয়ের সহিত অনুরোধ জানাবো, 5% প্রণোদনা নয়, এটা সকল কর্মচারী প্রজাতন্ত্রের তারা অপমান বোধ করছে এবং তারা আরো তাদের বৈষম্য বেড়ে যাবে। তাদের এই বৈষম্য বেড়ে গেলে তারা এই সমাজে সংসার নিয়ে 6 সদস্য পরিবার নিয়ে তারা বেঁচে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আমরা আপনাকে অনুরোধ জানাবো, প্রণোদনার প্রয়োজন নেই। আপনি দয়া করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। আপনি যেভাবে আমরা 70 টাকা আমরা মসুর ডাল খেয়েছি, আমরা অল্প টাকায় আমরা ডিম খেয়েছি, আমরা চিনি খেয়েছি, তেল খেয়েছি 70 টাকা, 65 টাকা, 80 টাকা, আমরা যেখানে চাল খেয়েছি 30 টাকা। আজকে ন্যূনতম চালের দাম, মোটা চাল খেলেও আজকে 65 থেকে 70 টাকার নিচে কোনো চাল নেই। মোটা কাপড় পরলেও 500 টাকার নিচে কোনো কাপড় নেই। মাননীয় প্রধানমন্ত্রী, এই বিষয়গুলি আপনাকে আমরা ইতিপূর্ব বারবার আমরা দৃষ্টিগোচরে নেওয়ার চেষ্টা করেছি। রাষ্ট্রীয় এই বিশাল কর্মযজ্ঞে আপনি ব্যস্ত থাকার পরেও আপনি আমাদের এই কান্নাকাটিকে আপনি অনুধাবন করেছেন, আপনি ফলো করেছেন। আমি আপনাকে অনুরোধ জানাবো, এই সারা বাংলাদেশের প্রায় সরকারি বেসরকারি প্রায় 22 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি প্রণোদনার বিষয়টা দয়া করে বিবেচনা করে, সেটা না দিয়ে দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করে সুস্পষ্টভাবে আমাদের যেন আমরা 6 সদস্য ফ্যামিলি বেঁচে থাকতে পারি, সেই ধরনের একটি বেতন কাঠামো সম্মানজনকভাবে ঘোষণা করবেন। এই অনুরোধ আপনাকে আমরা জানাতে চাই। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমাদের নিকটবর্তী রাষ্ট্র ভারত এই পর্যায়ে 2 বার প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছে।
নতুন সরকার পাকিস্তানের প্রথম সংসদে একবার করেছে, এইবার আবার 35% বৃদ্ধি করেছে। আমরা পাকিস্তানের মতো এত সেখানে যেখানে কলহ সৃষ্টি সব সময় থাকে, আমরা যেখানে তাদের অবমাননা থেকে থাকে, আমরা ইনশাল্লাহ আপনি এই রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসছেন। একটা মধ্য আয় দেশ থেকে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এই রাষ্ট্রের কর্মচারীরাই আপনার পক্ষে আপনার উন্নয়নের কাজে হাত বাড়িয়ে দিয়ে সার্বক্ষণিক রাত দিন কাজ করে যাচ্ছে। আপনার কাছে বিনয়ের সহিত অনুরোধ জানাবো, আপনি বাজেট বক্তৃতায় যে প্রণোদনার কথা আপনি ঘোষণা করেছেন, সেই বিষয়টি পুনঃ বিবেচনা করে আমাদের জন্য আপনি সম্মানজনক, আপনি গ্রেড ভিত্তিক আমাদের বৈষম্য অবসান করে আমাদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টা বিবেচনা করবেন। এবং যদি বেতন বৃদ্ধির বিবেচনা আপনি নাও করতে পারেন, আপনি আমাদের বৈষম্য অবসানের কাজটি করেন, যে বৈষম্যটি আমরা তিলে তিলে আমরা আজকে কষ্ট পাচ্ছি, যে বৈষম্যটির কারণে আমরা আজকে বেঁচে থাকা আমাদের কষ্ট হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ইতিপূর্বে আমরা বারবার দৃষ্টিগোচরে নেওয়ার চেষ্টা করেছি। আপনি 2015 সালে যে সমস্ত সুবিধাগুলো আমাদের ছিল, আমাদের টাইম স্কেল, সিলেকশন গ্রেড, সমতাকরণ এবং আমাদের বিভিন্ন সময় আমাদের ঝুঁকি বাতাস সহ বিভিন্ন পর্যায়ের বিষয়গুলি সেগুলা প্রত্যাহার করা হয়েছিল, আমাদের সেগুলা পুনঃপ্রতিষ্ঠিত করুন। আমাদের এই যে একটা শুনতে আমাদের খারাপ লাগে, আমাদের টিফিন ভাতা, আমাদের যাতায়াত ভাতা, আমাদের বিভিন্ন সময় আমাদের এই যে ভাতাগুলা আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে, আপনি এগুলা খোঁজ খবর নিয়ে আমাদের জন্য বিবেচনা করবেন। আমি আপনাকে এই সারা বাংলাদেশ সরকারের কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে, দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা আপনার পাশে থাকতে চাই। আপনি আমাদেরকে এই সারা বাংলাদেশের এই কর্মচারীদের বেঁচে থাকার বিষয়টি বিবেচনা করে, প্রণোদনার বিষয়টি আপনি পুনর্বিবেচনা করে আমাদেরকে সম্মানজনক বেঁচে থাকার জন্য আমাদের একটা অবস্থান সৃষ্টি করে দিবেন, এই আহ্বান করে আমি আমার কথা শেষ করতে চাই।